হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্টাডি ফ্যাক্ট বেঙ্গলি। সো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং মজায় আছো। সো আমরা যে ইতিহাসের ডেসক্রিপটিভ টাইপ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের কোর্সটি শুরু করেছিলাম, তারই আজ শেষ পার্ট হতে চলেছে। আমরা গতকাল অর্থাৎ পরশু অবধি আমরা এর 4টি পার্ট কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সেই পার্টগুলিকে আগে চেক আউট করবে, তারপর কিন্তু এই পার্টটিতে আসবে। নাহলে তোমরা কিন্তু এই পার্টটি যদি প্রথম দেখো তাহলে কিন্তু কোনোটি বুঝতে পারবে না। একটি সিরিয়াল বেসিসে চলছে, কী করে স্বাধীনতা এলো ভারতে, ক্রম অনুযায়ী আমরা পড়েছি। সো দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ব্রিটিশ শাসনের অবসান। এই পার্ট থেকে আমরা কোন কোন বিষয় সম্বন্ধে জানতে পারবো না, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে জানতে পারবো, সুভাষচন্দ্র বসুর সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বিষয়ে বিবরণ দিতে পারবো, বিভাগ পূর্ব বাংলার রাজনীতি বিষয়ে অর্থাৎ 1937 থেকে 1947 মূল্যায়ন করতে পারবো এবং অখণ্ড বাংলার উদ্যোগ সম্পর্কে পর্যালোচনা করতে পারবো ও ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তদ্বয় বিষয়ে জানতে পারবো। অর্থাৎ ভারত ও পাকিস্তান যে আলাদা হলো সে সম্বন্ধে আমরা কিন্তু একটা বিশদ ধারণা লাভ করব। দেখো, এখানে ফার্স্ট আমরা যেটা পড়ব যে খুবই ফেমাস ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ বহু পরীক্ষায় ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের বহু চাকরির পরীক্ষা থেকে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন থেকে বহু কোশ্চেন কিন্তু আসে। দেখো, 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন প্রস্তাব সব মহলে প্রত্যাখ্যান করলে সমগ্র ভারতব্যাপী তীব্র গণ অসন্তোষ দেখা দেয়। উপমহাদেশের বাইরে এ সময় পৃথিবীব্যাপী চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ। জার্মানির মিত্র রাষ্ট্র জাপানের আক্রমণের আশঙ্কায় ভারতীয়দের মনে আতঙ্কের সৃষ্টি হয়। গান্ধীজি ভারতের ব্রিটিশ সরকারের উপস্থিতিকে এই আক্রমণের কারণ হিসাবে চিহ্নিত করেন। সুতরাং ব্রিটিশ সরকার ভারত ছাড়লে জাপানের ভারত আক্রমণের পরিকল্পনা পরিবর্তন হতে পারে, এই চিন্তা করে ইংরেজদের ভারত ছেড়ে যেতে বলেন। শুরু হয় কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধীর ডাকে এই আন্দোলন জনগণ ঝাঁপিয়ে পড়ে। নিখিল ভারত কংগ্রেস কমিটির এক অধিবেশনে তিনি তার দৃঢ় ঘোষণার উল্লেখ করেন, আমি অবিলম্বে স্বাধীনতা চাই। এমনকি এই রাত্রির মধ্যেই, উষা লগ্নের আগেই যদি তা সম্ভব হয়। তিনি আরও বলেন, আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব, আর এ হবে আমাদের জীবনের শেষ লড়াই। কিন্তু ইংরেজ সরকার কোনোভাবেই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দিতে রাজি ছিল না। সরকার এই আন্দোলনের দমনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। এ দিনই মধ্যরাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দে গান্ধীজি, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু সহ অনেককে গ্রেপ্তার করেন। কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাগারে বন্দী হন। নেতৃত্বের গ্রেপ্তারের কারণে অহিংস আন্দোলন ভয়াবহ সহিংস আন্দোলনে পরিণত হয়। নেতৃত্বহীন আন্দোলন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা ভারত নিয়ন্ত্রণহীন অগ্রসর হতে থাকে। কোথাও কোথাও অস্থায়ী সরকার, কোথাও বা জাতীয় সরকার গঠন করা হয়। ভয়াবহ ঘটনা ঘটে। তমলুক থানা দখল করার সময় মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধ পুলিশের গুলি সত্ত্বেও জাতীয় পতাকা দৃঢ় মুষ্টিতে ধরে রেখে শহীদ হন। নেক্সট দেখো, এই আন্দোলনের পর 1943 খ্রিস্টাব্দে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ মানুষের দিশেহারা করে তোলে। তাছাড়া দেশব্যাপী মারাত্মক ক্ষুদ্রাস্ফীতি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে হতাশ জনগণের মধ্যে ব্রিটিশ জাতীয় মনোভাব তীব্র হতে থাকে।
নেক্সট দেখো আমরা যেটা পড়ব, সুভাষচন্দ্র বসু সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ। তো যখন দেশের অভ্যন্তরে চরম হতাশা বিরাজ করেছে, ব্যর্থ হয়েছে ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা, তখন যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালিদের নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। এই বাহিনী গড়তে সাহায্য করেন অনেক বাঙালি প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসু। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দে সবার অলক্ষ্যে দেশত্যাগ করেন। প্রথমে তিনি ইংরেজদের শত্রু ভূমি জার্মানিতে যান এবং ভারতের স্বাধীনতার জন্য একটি সেনাবাহিনী গঠনে জার্মান সরকারের সহযোগিতা লাভের চেষ্টা করেন। তিনি প্রথম ভারতীয় রাজনীতিবিদ যিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে যুদ্ধ করে মাতৃভূমি স্বাধীন করতে চেয়েছিলেন। 1943 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় ভূখণ্ডে আন্দামান দ্বীপে গঠন করেন আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকার। 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সরকারের সেনাবাহিনী বিভিন্ন রণাঙ্গনে ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে। আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসু তখন ছিল ইংরেজদের কাছে আতঙ্ক। তাই দুঃসাহসী বাঙালি নেতার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ 1944 খ্রিস্টাব্দে বার্মা হয়ে ভারত ভূমিতে পদার্পণ করে। কোহিমা, ইম্ফলের রণাঙ্গনে বীরত্ব ও সাফল্যের সঙ্গে লড়াই করে এসব অঞ্চল দখল করে নেয়। দুর্ভাগ্যক্রমে এই রণাঙ্গনে জাপানি বাহিনী ইংরেজ বাহিনীর তীব্র আক্রমণের মুখে পিছু হটলে আজাদ হিন্দ ফৌজকে পিছু হটতে হয়। 1945 খ্রিস্টাব্দে জাপানের রেঙ্গুন ত্যাগ, মিত্র বাহিনীর বিজয় আজাদ হিন্দ ফৌজের অগ্রযাত্রা ব্যাহত করে। ব্যর্থ হয়ে এক দুঃসাহসী বাঙালি দেশপ্রেমিকের লড়াই করে মাতৃভূমির স্বাধীনতা উদ্ধারের প্রচেষ্টা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সফল হয়ে বিভিন্নভাবে লিখিতে হতো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তখনই রচিত হতো বাঙালি দেশপ্রেম ও বীরত্বের আরেক গৌরবের ইতিহাস। বিভাগ পূর্ব বাংলার রাজধানী। 1937 থেকে 47 খ্রিস্টাব্দে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ সময়ে বাংলার রাজনীতিতে মুসলমান রাজনীতিবিদের উত্থান ঘটে। পরপর যে 4টি মন্ত্রিসভা গঠিত হয় সবগুলি গঠন করেন মুসলিম নেতারা। নির্বাচককে কেন্দ্র করে কৃষক প্রজা পার্টি নামে একটি নতুন জনসমর্থন লাভ করে। এর সভাপতি ছিলেন AK ফজলুল হক। 1937 খ্রিস্টাব্দে মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগের মধ্যে। তবে কেউই একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার কারণে এককভাবে সরকার গঠন করার যোগ্যতা থেকে দুদলই ব্যর্থ হয়। এ অবস্থায় মুসলিম লীগ ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করলে তিনি মন্ত্রিসভা গঠন করেন। ফজলুল হক প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তবে এই মন্ত্রিসভা ছিল খুবই দুর্বল, ফলে কৃষক প্রজা পার্টিও দুর্বল হয়ে পড়ে। জিন্নার সাথে মতবিরোধের কারণে ফজলুল হক 1941 খ্রিস্টাব্দে মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন। ফজলুল হকের প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন থাকায় এ বছর ডিসেম্বর মাসেই তিনি দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন। বহু দলের সমাবেশ গঠিত এই মন্ত্রিসভা বাংলার রাজনীতিতে এক নতুন ধারার বা নতুন অধ্যায়ের সূচনা করে। ফজলুল হক চেয়েছিলেন যে নতুন ধারার মাধ্যমে বাংলার হিন্দু মুসলমানের মধ্যে এক সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে রাজনৈতিক
সমস্যার সমাধান করতে, কিন্তু 1943 খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সমর্থন না পেয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। দুর্ভিক্ষে 30 লক্ষেরও বেশি মানুষ মারা যান। এই বছর 13ই এপ্রিল দেশব্যাপী দুর্ভিক্ষের পটভূমিতে খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করে। 1945 খ্রিস্টাব্দে তিনি মন্ত্রীভারও পতন ঘটে। পরের বছর প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হয়। শেষ পর্যন্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার মুসলিম লীগের নেতা বলে নির্বাচিত হন। নির্বাচনে মুসলিম লীগ 114 আসনে জয়লাভ করে, যা প্রকাশ স্তরে পাকিস্তান দাবির প্রতি বাংলার মুসলমানদের সুস্পষ্ট সমর্থনের প্রতিফলন ঘটায় বাংলার রাজনৈতিক ইতিহাসে। নেক্সট দেখো, এই নির্বাচন ও নির্বাচনের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1946 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল সোহরাওয়ার্দী একটি মন্ত্রিসভা গঠন করেন। প্রকৃতপক্ষে সোহরাওয়ার্দী মন্ত্রিসভার সময়কাল ছিল বাংলা ও ভারতের রাজনৈতিক ইতিহাসে ক্রান্তিলগ্ন। ব্রিটিশ শাসনের অবসান ও দেশ বিভাগের রাজনৈতিক পরিবেশে কলকাতার দাঙ্গা, স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভারতের বিভাগ ছিল এ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। অখণ্ড বাংলার উদ্যোগ 1947 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান সম্পর্ক চরম পর্যায়ে চলে গেলে তা এক রক্তক্ষয়ী দাঙ্গায় রূপ নেয়। এরকম এক জটিল ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা ব্যর্থ ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ইচ্ছে ঘোষণা করে। ঠিক এই রকম পরিস্থিতিতে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্ত বাংলার প্রস্তাব উপস্থাপন করেন। এ প্রস্তাবের পক্ষে দৃঢ় অবস্থান নেন শরৎচন্দ্র বসু। প্রস্তাবটি উপমহাদেশের ইতিহাসে বসু ও সোহরাওয়ার্দী প্রস্তাব নামেও খ্যাত। মুসলিম লীগ নেতা আবুল সাহিম বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন। পরবর্তীকালে শরৎচন্দ্র বসু এক প্রস্তাবে অখণ্ড বাংলার একটি সোশ্যালিস্ট রিপাবলিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। অখণ্ড বাংলা রাষ্ট্রের প্রবক্তাদের মূল উদ্দেশ্য ছিল বৃহত্তর বাংলাকে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। প্রথম দিকে কংগ্রেস মুসলিম লীগ উভয় দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হলেও জিন্না গান্ধীজির প্রতি মৌন সমর্থন ছিল। মুসলিম লীগের গোড়াপন্থীরাও সমর্থন দিয়েছিলেন, কিন্তু প্রস্তাবটি প্রকাশের সঙ্গে সঙ্গে কংগ্রেস, মুসলিম লীগ ও হিন্দু মহাসভার তীব্র বিরোধিতার সৃষ্টি হয়। ফলে শুধু কমিউনিস্ট পার্টি ছাড়া অখণ্ড বাংলা প্রস্তাবটি সব দলের কাছে সমর্থনহীন হয়ে দাঁড়ায়। একই সঙ্গে পশ্চিম বাংলা কেন্দ্রিক বাঙালি অবাঙালি ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণী বুদ্ধিজীবীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। এমনকি ঢাকার হিন্দু সম্প্রদায়ের বুদ্ধিজীবী শ্রেণীযুক্ত বাঙালির বিপক্ষে স্বেচ্ছাচার করেন। তাছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় যুক্ত বাংলার বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চলাতে থাকে। সো এরপর দেখো, অপর দিকে জুন মাসে খুবই ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখবে। অপরদিকে জুন মাসের 3 তারিখে লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভক্তির ঘোষণা, পাঞ্জাব ও বাংলা ভাগের পরিকল্পনা করেন। সো এইটি খুবই মেন লাইন যে মাউন্টব্যাটেন কত তারিখে পাঞ্জাব ও বাংলা বিভাগের পরিকল্পনা করেন এবং কত তারিখ সেটি পরিকল্পনা থেকে কত তারিখে সেটি একদম
হয়, মানে এক্সিকিউটিভ হয়। সো জুন মাসের 20 তারিখ বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলা ভাগের পক্ষে রায় দিলে বাংলা ভাগ অনিবার্য হয়ে পড়ে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা আইন ভারত ভাগের সঙ্গে সঙ্গে পাঞ্জাব ও বাংলা ভাগের কথাও বলা হয়। ফলে উক্ত আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট জন্ম নেয় পাকিস্তান নামের এক কৃত্রিম মুসলিম রাষ্ট্র। সো কত সালে জন্ম নেয় না 1947 সালে 14ই আগস্ট। পূর্ব বাংলায় যুক্ত হয় পাকিস্তানের সঙ্গে ও 15ই আগস্ট জন্ম হয় আর এক রাষ্ট্র ভারতের অর্থাৎ ইন্ডিয়া, যার সঙ্গে যুক্ত হয় পশ্চিম বাংলা। এইভাবেই প্রস্তাবিত অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ অনেক দেশপ্রেমীর কাছে এটি একটি বড় হার ছিল, যেমন গান্ধীজির কাছে। গান্ধীজি প্রথম থেকেই চেয়েছিলেন যে বাংলা এবং পাকিস্তান কোনোদিনই বিভক্ত যেন না হয়, দুই রাষ্ট্র যেন একসঙ্গে মিলেমিশে স্বাধীনতা পায়, কিন্তু সেটি আর কোনোদিনই সম্ভব হয়ে ওঠেনি। সো নেক্সট যেটি দেখো, ভারত ও পাকিস্তানের অভ্যুদয়। না 1945 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র অভিযান ব্যর্থ হলেও তার অভিযান ভারতীয় স্বাধীনতা কর্মী জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও সাহসের সঞ্চার করেছিল। তিনি ব্রিটিশ ভারতের দেশীয় সেনা সদস্যদের অনুগত্যে যেমন ফাটলে ধরতে সক্ষম হয়েছিল, তেমন তাদের বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ প্রেরণা জুগিয়েছিল। এ কারণে আজাদ হিন্দ ফৌজের ব্যর্থতার পর 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের নৌ বিদ্রোহ দেখা দেয়। এসব আলামত প্রমাণ করে যে ব্রিটিশ সরকারের পক্ষে ভারতীয়দের আয়ত্তে রাখা ক্রমশ অসম্ভব হয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়লাভ করে। এই পরিবর্তনের ধারা ভারতের রাজনীতিতে প্রভাব ফেলে। নেক্সট দেখো, শ্রমিক দল ভারতের স্বাধীনতা দানের এবং ভারতীয়দের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিল। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী এটেলি 1946 খ্রিস্টাব্দে ভারতের সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন। সাধারণ নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দ্বন্দ্বের ফলে প্রাদেশিক মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হয়ে যায়। খাজা নাজিমুদ্দিন ছিলেন বাঙালি ব্যবসায়ী ও রক্ষণশীলদের নেতা, অপরদিকে আবুল হাসিম ও শহীদ সোহরাওয়ার্দী ছিলেন প্রগতিশীল বাঙালিদের নেতৃত্বে। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী বাংলার মুসলিম লীগের নেতা হিসাবে নির্বাচিত হন। নির্বাচনে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট লাভে ব্যর্থ হয়, অর্থাৎ বাঙালি মুসলমানের ভোটে পাকিস্তান প্রস্তাব জয়ী হয়েছিল। এই জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তার অনুসারী ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। নির্বাচন উত্তর উপমহাদেশের রাজনীতিতে ভিন্ন পরিস্থিতিতে উদ্ভবের সম্ভাবনা দেখা দেয়। বিচক্ষণ ইটালির অর্থাৎ ব্রিটিশের তৎকালীন প্রধানমন্ত্রী ইটলি সরকার বুঝতে পারেন যে সম্মানজনকভাবে খুব বেশি দিন ব্রিটেনের পক্ষে ভারত শাসন করা সম্ভব হবে না। ফলে 1946 খ্রিস্টাব্দে সচিব প্যাথিক লরেন্সের নেতৃত্বে এক প্রতিনিধি দল ভারতে আসে, যাকে বলা হয় ক্যাবিনেট মিশন। এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে রাজনৈতিক সংকট সমাধানের জন্য ক্যাবিনেট মিশনের প্রতি আহ্বান জানান। কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃত্ববৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ক্যাবিনেট মিশন যে মাসে ভারতের ভবিষ্যৎ
সংবিধান সম্পর্কিত সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। মন্ত্রী মিশন ও ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনা 3 স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে উল্লেখ করা হয়। এতে পাকিস্তান দাবি অগ্রাহ্য হলেও মুসলিম লীগ পরিকল্পনাটি গ্রহণ করা হয়, কারণ তারা মনে করেন যে পরিকল্পনার মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার সম্ভাবনা নিহিত আছে। কংগ্রেস এই পরিকল্পনা এককেন্দ্রিক সরকার গঠনের মধ্যে অখণ্ড ভারত গঠন দাবির প্রতিফলন দেখতে পায়। কংগ্রেস নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী প্রস্তাবটি গ্রহণে রাজি ছিল, কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস মন্ত্রী মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করলে মুসলিম লীগও তা প্রত্যাখ্যান করে। ফলে রাজনৈতিক সংকট সমাধানে মন্ত্রী মিশন পরিকল্পনা প্রস্তাবগুলি অকেজো হয়ে যায়। বড়লাট ওয়েভেল এই অবস্থায় মুসলিম লীগ ও কংগ্রেস দলকে অন্তর্বর্তীকালীন সরকারের যোগ প্রদানের আহ্বান জানান। কংগ্রেসের নির্বাচিত সভাপতি নেহরুর মুসলিম লীগ স্বার্থ বিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম লীগ সরকারের যোগদানের পূর্ব সিদ্ধান্ত বাতিল করে, কিন্তু বড়লাটের আহ্বানে নেহেরু সরকার গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এর প্রতিবাদে মুসলিম লীগ 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেন। এই দিন ভয়াবহ দাঙ্গায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমান সম্পর্কে মারাত্মক অবনতি ঘটলে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি 1947 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেন যে 1948 খ্রিস্টাব্দের জুন মাসের আগেই ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব পালনের জন্য লর্ড ওয়েভেলের পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে বড়লাট হিসাবে পাঠানো হবে। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারত বিভক্তির সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা থেকে দেশ রক্ষার জন্য শেষ পর্যন্ত নেতৃবৃন্দ দেশ বিভাগে সম্মত হতে বাধ্য হন। 1947 খ্রিস্টাব্দের জুন মাসের 3 তারিখে লর্ড মাউন্টব্যাটেন সুস্পষ্টভাবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। অপরদিকে পাকিস্তানের দাবি মেনে নেওয়ায় মুসলিম লীগ সন্তোষ প্রকাশ করেন। 1947 খ্রিস্টাব্দের 15ই জুলাই লন্ডনে কমন্স সভার এক ঘোষণায় ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা বলেন। এই দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার রাডক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয়। 9 আগস্ট র্যাডক্লিফ তার সীমান্ত রোয়েদাদ সমাপ্ত করেন, তা ভাইসরয়ের কাছে জমা দেন। দেখো, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতেই পারে যে কবে র্যাডক্লিফ তার সীমানা নির্ধারণ কাজ সম্পূর্ণ করেন, আর 9 আগস্ট, যা রহস্যজনক কারণে আলোর মুখ দেখেনি। 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়, যার ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট পাকিস্তান ও 15ই আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্র জন্ম নেয়, বিভক্ত হয়ে যায় উপমহাদেশ। তো দেখো, ছোট্ট একটি সামারিয়া প্রত্যেকটা লেসনের পর আমরা যেমন সামারিয়া পড়ি তেমন একটি সামারিয়া। ব্রিটিশ শাসনের অবস্থানের পূর্ব মুহূর্তেই শুধু বাংলা নয়, সারা ভারত জুড়ে ক্ষোভের আগুন জ্বলেছিল। ভারতবাসী স্বাধীনতা ছাড়া আর কোনো কিছু মেনে নিতে প্রস্তুত ছিল না। ইংল্যান্ডের নবনির্বাচিত লেবার পার্টির সরকার বুঝতে পারে এই অবস্থায় বেশি দিন ভারত শাসন করা যাবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি 1947 খ্রিস্টাব্দে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বড়লাট 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করেন। এই বছর 14ই আগস্ট পাকিস্তান ও 15ই আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, বিভক্ত হয়ে যায় ভারতীয় উপমহাদেশ। সো এই ছিল ভারতের সমস্ত ফ্রিডম স্ট্রাগল অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি ছোট্ট ডেসক্রিপটিভ টাইপ অধ্যায়, যেখানে আমরা ভারতের স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানলাম এবং ভারত যে কিভাবে স্বাধীন হয়েছিল এবং এর পিছনে কার কোন দেশপ্রেমীর হাত ছিল এবং তারা
এই কর্মের সঙ্গে যুক্ত হয়ে তাদের জীবনও অতিবাহিত করে দিয়েছিলেন সে সম্বন্ধেও আমরা অবহিত হলাম। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এই রকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা সবার আগে পেয়ে থাকো। সো গুড বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন